এই টিউটোরিয়ালে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের হোম মেনুর কাজ। প্রথম টিউটোরিয়ালটাতে আমরা মাইক্রোসফট এক্সেলের যে ইন্টারফেস আছে, এখানে আশেপাশে যে কমান্ডগুলো আছে এগুলো সম্পর্কে জেনেছিলাম এবং সেল নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। যদি তুমি সেই টিউটোরিয়ালটা না দেখে থাকো তবে অবশ্যই দেখে আসো, তা না হলে এখানে কাজ করতে সমস্যা হবে। দেখো, এখানে আমরা যদি উপরের এ পেন্সিল আইকনটাতে ক্লিক করি তাহলে মেনুগুলো ওপেন হবে। ওপেন হলে আমরা এখানে দেখতে পাবো যে মেনুর নাম দেখাচ্ছে। এখানে অনেকগুলো মেনু আছে, আমরা আজকে হোম মেনু নিয়ে কথা বলবো। হোম মেনুর প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ফন্ট। ফন্ট সম্পর্কে তোমাদের আইডিয়া অবশ্যই আছে। মাইক্রোসফট ওয়ার্ডের যদি টিউটোরিয়াল দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। এই কথাটা লিখলাম। এখন আমি চাচ্ছি যে এই ফন্টটাকে কী করব, অন্য একটা ফন্ট দেব। আচ্ছা, যেই ফন্টগুলো আমাদের ডাউনলোড করতে হবে সেগুলো আমরা ব্যবহার করব না। কোনটা ডাউনলোড করতে হবে এটা দেখো, এখানে একটা ডাউনলোড অপশন দেখাচ্ছে। আমরা নেটিভ ফন্টগুলো ব্যবহার করি, অ্যাপটস। ওকে, তাহলে এটা কাজ করবে। এরপর এটা হচ্ছে ইটালিক, এটা হচ্ছে আন্ডারলাইন, আর এটা হচ্ছে স্ট্রাইক থ্রু। এগুলো তোমাদের আইডিয়া আছে। তারপর আমরা করে দেখাচ্ছি, দেখো এই আন্ডারলাইন হয়ে গেল, স্ট্রাইক থ্রু হয়ে গেল। আবার তুলে দিচ্ছি সব কিছু, শুধু বিটা রাখছি। এবার আসছে বর্ডার। বর্ডারের কাজ হচ্ছে আসলে তুমি সেলের বর্ডার দিতে পারো। যে সেলটার আমরা তো একটা সেল সিলেক্ট করেছি, আমরা যদি চাই যে এই পুরোটাই সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করে এখানের মধ্যে আমরা বর্ডার দেব। বর্ডারের অনেকগুলো রকম আছে। দেখো, এটা হচ্ছে, যেটা যদি তুমি ধরে রাখো এটা হচ্ছে অল বর্ডার, পুরোটাতেই বর্ডার পড়বে। আমরা যদি সিলেক্ট করি, দেখো বর্ডার পড়েছে। আর এটা হলো আউটসাইড বর্ডার, শুধু আউটসাইডে বর্ডার পড়বে। তুমি যদি বর্ডার চেঞ্জ করতে চাও প্রথমে তোমাকে নো বর্ডার দিতে হবে, তা না হলে আউটসাইড বর্ডার বা কোনো কিছু বোঝা যাবে না। সেক্ষেত্রে এই যে ক্লিয়ার অল, এটা আগে ক্লিয়ার করো। ক্লিয়ার হলে ক্লিক করলাম, বর্ডার চলে গেল। এরপর যদি এটা দিই, দেখো এটা আউটসাইডের বর্ডারটা হয়েছে। এরপর আমি আবার সিলেক্ট করছি, টেনে ধরে সিলেক্ট করতে হবে। বর্ডারে ক্লিক করব। এটা হচ্ছে একটু মোটা বর্ডার, অর্থাৎ বর্ডারটা একটু মোটা করে দেখাবে। এরপর এটা হচ্ছে টপ অ্যান্ড বটম, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে টপ বর্ডার, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে থিক বটম বর্ডার, অর্থাৎ মোটা হবে নিচের দিকে। এভাবে করে বিভিন্ন বর্ডার এখানে আছে। আবার বর্ডারের ডিজাইন তুমি চেঞ্জ করতে পারো চাইলে। এখানে বর্ডারের অনেকগুলো ডিজাইন আছে। ধরো যে আমি এটা দিব, এটা দেওয়ার পর ব্যাক করতে হবে, তারপর আবার সেটা ক্লিক করতে হবে। আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে তুমি পার্থক্যটা ধরতে পারবে। এখানে ক্লিক কর, এটা আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ক্লিয়ার দিব, তারপর আবার বর্ডার দিব। এই যে এভাবে যখন দিলাম, দেখো এই বর্ডারগুলো আমরা যেই ডিজাইনটা চয়েস করেছিলাম সেটার মধ্যেই হয়ে গেছে। সো এই হচ্ছে বর্ডারের কাজ। এখানে বর্ডারের তুমি কালার চেঞ্জ করতে পারো চাইলে। আমি যদি পার্পল কালারটা দিই তাহলে দেখো এখানে আবার এটা সিলেক্ট করছি, ব্যাক করলাম, আবার একটা বর্ডার দিয়ে দিলাম, তাহলে আউটসাইড বর্ডারটা পার্পল কালার হয়ে গেল। এই হচ্ছে বর্ডারের কাজ। তো আমরা এখানে একটা রিয়েলটার নিয়ে কাজ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার দিব, সিলেক্ট করার পর উপরে মেনু আসছে, এই মেনুতে ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এই যে এগুলো ডিলিট হয়ে গেল, এটাও আমরা ধরি, এরপর ডিলিট। ওকে, এখানে আমরা সত্যিকারের একটা জিপিএস সিস্টেম নিয়ে কাজ করব। তো এইটুক পর্যন্ত আমরা ডাটা দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডাটাগুলোর উপরে আমরা আমাদের কাজগুলো করব। ধরো যে আমাদের ডাটা হচ্ছে এটুকু, এর মধ্যে এখন যদি আমরা হোম মেনুতে যাই, হোম মেনুতে গিয়ে আমরা
এটাকে অ্যাপটস ফন্টটা দিয়ে দিতে পারি, অ্যাপটস দিয়ে দিলাম। আর ফন্ট সাইজটা 12 এটা করলাম। তারপর হচ্ছে এটা একটা বর্ডার দিব, আমরা এটা অল বর্ডার দিব, অল বর্ডার দিয়ে দিলাম। তাহলে দেখো এটা সুন্দর করে বর্ডারগুলো দেখাচ্ছে। এই যে এখানে এই জিনিসটা ঢুকে গেল, এটা নিয়ে আমরা একটু পরে কাজ করছি। তারপর দেখো যে ফিল কালার। ফিল কালার বলতে আমি ধরো এই পুরোটাকে একটা কালার দেব, এটাকে আমি দিচ্ছি এই কালারটা। এটা হচ্ছে ফিল কালারের কাজ। এরপর এখানে স্ট্যান্ডার্ড নো কালারও আছে, যদি তুমি কালার তুলে দিতে চাও নো কালারে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে আমি নীল দিয়েছি, ফন্ট কালার সাদা করে দিতে পারি। ফন্ট কালারটা সাদা করে দিলাম। ফন্ট কালারের মধ্যে একইভাবে অটোমেটিক বলতে ব্ল্যাক কালারকে বোঝাচ্ছে, তুমি চাইলে আরও অন্যান্য কালার চয়েস করতে পারো। এবার আসি আমরা অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট দুই টাইপের হয় আমি বলেছি, এখন আবার আমরা এগুলো দেখব সরাসরি। এই উপরের এই অংশটা হচ্ছে যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, আর এর পরেরটা হলো হরাইজন্টাল অ্যালাইনমেন্ট। ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের কাজগুলো আমরা দেখতে চাইলে আমাদেরকে এগুলো একটু বড় করতে হবে। সিলেক্ট করে এই দাগে ধরে নিচের দিকে টানলেই এগুলো বড় হয়ে যাবে। ওকে, এখন খেয়াল করো এখানে এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট নিচেরটা দেওয়া আছে, সেই জন্য আমাদের এই ডাটাগুলো সেলের নিচে দেখাচ্ছে। আমি যদি চাই যে এগুলোকে মাঝখানে দেখাক, তাহলে দেখো এটা মাঝখানে হয়ে গেছে। আবার যদি উপরে দেখাতে চাই তাহলে উপরে হয়ে গেল। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এবার হরাইজন্টাল অ্যালাইনমেন্ট আমি এগুলো কিন্তু এখন আমরা যদি প্রথমটাতে সিলেক্ট করি সবগুলো দেখো বাম পাশে চলে আসছে, মাঝখানেরটা দিলে মাঝখানে চলে গেছে, ডান পাশে দিলে ডান পাশে। আমরা মাঝখানেরটাই দিব, তাহলে এটা আমাদের দেখতে সুন্দর লাগছে। এই হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টারের কাজ হচ্ছে দুইটা বা একের অধিক সেলকে যদি আমি একসাথে করে দিতে চাই সেক্ষেত্রে মার্জ অ্যান্ড সেন্টার কাজে লাগাবো। উপরেরটা সিলেক্ট করলাম, মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে দিলাম। দেখো উপরের এই যে এ থেকে ই পর্যন্ত, অর্থাৎ এই সেলটা এখন হয়ে গেছে মার্জ সেল, এগুলো আলাদা নেই, সেজন্য এটাকে আমরা মার্জ অ্যান্ড সেন্টার নাম দিয়েছি। এরপর হচ্ছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটের কাজ কি এটা দেখার জন্য এখানে আসি। এটাতে এসে যদি আমরা দেখো এই লেটার গ্রেড শব্দটা পুরোপুরি দেখা যাচ্ছে না, এটার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে যে কলামটাই বড় করে দেওয়া, অথবা আরেকটা কাজ হচ্ছে এখানে তো দুইটা শব্দের একটাকে নিচে নামিয়ে দেওয়া। যখন আমি এখানে এই ঘরটাতে সিলেক্ট করব, তারপর র্যাপ টেক্সট দিব, তখন দেখো লেটার এবং গ্রেড দুইটা শব্দ নিচে নিচে নেমে গেছে। এটা তুমি কলাম ছোট বড় যতটুকু করবে শব্দগুলো সেরকম নিচে নিচে চলে আসবে। একইভাবে আমরা এটাকেও করব র্যাপ টেক্সট, তাহলে আমার আর পাশে যেতে হচ্ছে না। এই কাজটা এখানেও করতে পারি চাইলে। র্যাপ টেক্সট যদি দিই তাহলে স্টুডেন্টদের নাম এগুলো যদি আমি র্যাপ টেক্সট দিই তাহলে এগুলো সুন্দর করে নিচে নিচে চলে আসলো। তাহলে এখন টেবলটা দেখতে আরেকটু সুন্দর লাগছে। চাইলে আমরা এখানে কালারটা একটু চেঞ্জ করে ফেলতে পারি। এটা হচ্ছে বর্ডার কালার। বর্ডার কালার যদি আমরা কি দিব, যদি ব্লু দিয়ে থাকি এবং অল বর্ডার দিই তাহলে দেখো এখন এটাও চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে অ্যালাইনমেন্ট গেল, টেক্সট গেল। টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন বলতে লেখা কোন দিক থেকে লেখা হবে, সাধারণত এটা যেভাবে আছে কনটেক্সট সেভাবে থাকাটাই ভালো। এরপর হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম, আবারও বলছি। ফরম্যাট পেইন্টার হচ্ছে কোনো একটা সেলের যে ফরম্যাট আছে, যেমন এখানে এই সেলটাতে দুইটা ফরম্যাট আছে আসলে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ফন্ট কালার। এই দুইটাকে আমরা এখানে ফরম্যাট বলছি। এই ফরম্যাটটা তুমি চাইলে কপি করে আরেকটা সেলে বসাতে পারবে। তারপর এখানে জিপিএ রেজাল্ট, এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। এখন এটা যদি আমি যে কোনো জায়গায় মাউসটা রাখি বা হাত দিয়ে ট্যাপ করি তাহলে দেখো
উপরে যেরকম ছিল এক্স্যাক্টলি সেরকম এখানে হয়ে গেছে। এটা যদি আবার ডিলিট করে দিতে চাও, সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে চলে যাবে। এরপর আসছে সেল স্টাইল। সেল স্টাইল অর্থাৎ একটা সেলকে স্টাইল করা, বিভিন্নভাবে স্টাইল আমরা করতে পারি। ধরো এই সেলটাকে আমরা এই ডিজাইন করব, অথবা এইটা, অথবা এরকম, অর্থাৎ যেভাবে আমরা চাই জিনিসটাকে আমরা সুন্দর করে ফরম্যাটিং করতে পারবো। এটা হচ্ছে সেল স্টাইল, একটা নির্দিষ্ট সেল স্টাইল দেওয়ার জন্য। এরপর হচ্ছে নাম্বার ফরম্যাট। নাম্বার ফরম্যাটে এগুলোই তো নাম্বার, বাকিগুলো কিন্তু নাম্বার না, এগুলো নাম্বার। সেই নাম্বারগুলো ফরম্যাট কীরকম হবে সেটার জন্য এই অপশনগুলো। প্রথমত এটা হচ্ছে ইনক্রিজ ডেসিমেল, এটা আমরা গত টিউটোরিয়ালে দেখিয়েছি। এটা হচ্ছে ডিক্রিজ ডেসিমেল, অর্থাৎ দশমিক এর পরে কতটা অঙ্ক থাকবে সেটা বোঝানোর জন্য এটা দেওয়া হয়। আর এটা হচ্ছে কমা স্টাইল অ্যাপ্লাই করার জন্য। সো এখন যেগুলো আছে এগুলো সব জেনারেল হিসেবে আছে। কীভাবে জেনারেল হিসেবে আছে সেটা বুঝতে পারছি, কারণ এখানে জেনারেল সিলেক্ট করা আছে। এই নাম্বারগুলো জেনারেল, এটাও কিন্তু জেনারেল সিলেক্ট করা আছে। তুমি যদি এগুলোকে সরাসরি নাম্বার হিসেবে দেখাতে চাও তাহলে নাম্বারগুলো কিন্তু এই ফরম্যাটে দেখাবে। তো আমাদের এই ফরম্যাটটা আপাতত মার্কসের জন্য প্রয়োজন নাই, যেহেতু আমাদের এখানে কোনো দশমিক মার্কস নেই। দশমিক মার্কস আমাদের দরকার হবে যখন আমরা গ্রেড পয়েন্টে যাব। এই গ্রেড পয়েন্টেরগুলো আমাদের দশমিক মার্কস দরকার হবে, তখন আমরা সেটা নিয়ে কাজ করব। এরপর আসছি ডেট। সাপোজ আমি এখানে একটা ডেট বসাবো। ডেটের উপর যদি আমি ক্লিক করি তাহলে এখানে যেই ডেটটা তুমি দিতে চাও, যেরকম ফরম্যাটে, ধরো যে আমি এই ফরম্যাটটা দিলাম, তাহলে এই সেলটাতে, আমি এখন যে সেলে আছি আর কি, এই সেলটাতে কিন্তু একটা ডেট ফরম্যাট বসছে। ধরো সেটা কীভাবে বুঝবো, সেটা আসলে আমাদেরকে এখানে টাইপ করতে হবে কিছু একটা, তাহলে আমরা সেটা বুঝতে পারবো। এই জায়গায় এসে তুমি এখানে একটা ক্যালেন্ডার দেখতে পাবে। ক্যালেন্ডারে যখন ক্লিক করবে এবং ধরো যে আজকের তারিখটা দিলাম, ওকে দিলাম, তাহলে এখানে একটা কিন্তু ডেট চলে আসছে। দেখা যাচ্ছে না, কারণ হলো এই ঘরটা ওই ডেটের জন্য ছোট হয়ে গেছে। আমরা এখানে একটা মার্জ করে দিই, তাহলে ঘরটা বড় হয়ে যাবে। সেলের ভ্যালুটা কিন্তু এখানে দেখাচ্ছে, কোন সেলের কী ভ্যালু থাকে এটা কিন্তু এই জায়গায় দেখায়। আমরা যদি এটাকে মার্জ করি, দেখো, এবং লেফট অ্যালাইনমেন্ট দিলাম, এখন ডেটটা সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, একইভাবে নাম্বার ফরম্যাটের মধ্যে এখানে আছে টাইম। তুমি চাইলে একটা টাইমও দিতে পারো। ধরো যে আমি এখানে টাইম সহ যদি ইনক্লুড করি, যদি এটা সিলেক্ট করে দিই, দেখো এখানে টাইম সহ দেখাচ্ছে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই টাইমটা এই টাইম মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে। ধরো যে এখন সময় দিচ্ছি আমি 8, ওকে, তাহলে এটা 8 হয়ে গেল। এখানে মিনিট সহ দিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। 8:15, ওকে, তাহলে এটা 8:15 হয়ে গেল। এরপর হচ্ছে পার্সেন্টেজ। ধরো আমি একটা নাম্বার লিখছি এখানে 56, এই 56টা এখন কিন্তু শুধুই নাম্বার হিসেবে আছে। ধরো যে আমি একটা নাম্বার লিখলাম, এরপর আমি এখানে পার্সেন্টেজ বাটনে যদি ক্লিক করি, খেয়াল করো এই পার্সেন্টেজটা এখন 560000 অনেক বড় দেখাচ্ছে। এটাকে আমাকে এখন কমাতে হবে। তার জন্য আমি এখানে ক্লিক করব, ক্লিক করে 2টা শূন্য কমিয়ে দিব, তাহলে এটা এখন 56% হয়ে গেল। এই জায়গায় দেখাচ্ছে 56% আর এখানে দেখাচ্ছে 56.00%। এটার কারণ হলো এটা প্রকৃতপক্ষে ভ্যালু 56%, কিন্তু এখানে 00 এটা যেহেতু ভ্যালু নেই, সেজন্য এটা আর এই ফাংশন লাইনে দেখাচ্ছে না। যদি এরকম যদি হতো 56.32, তাহলে কিন্তু এটা দেখাবে, যেভাবে আছে ঠিক সেভাবেই দেখাবে। এখানে যেরকম দেখাচ্ছে এখানেও সেরকম দেখাচ্ছে। এই হচ্ছে নাম্বার ফরম্যাটের কাজ। এরপর আমরা দেখি আর কি আছে। ফ্র্যাকশনে যদি ক্লিক করি, এটা কত ভাগের কত ভাগ সেটা
কনভার্ট করে নেবে। এরপর হচ্ছে সায়েন্টিফিক ফরম্যাটে এটা এরকম দেখাবে। এরপর হচ্ছে টেক্সট, অর্থাৎ এটাকে টেক্সট আকারে দেখানো। এটা এখন টেক্সট হয়ে গেছে, এটা নাম্বার বা অন্য কিছু নেই। যদি এটা আমাদের চোখে একটা নাম্বার, কিন্তু কম্পিউটারের চোখে এখন এটা একটা টেক্সট। নাম্বার ফরম্যাটের পর এখানে আমরা দেখতে পাচ্ছি ফরম্যাট অ্যাজ টেবল। ফরম্যাট অ্যাজ টেবল এটার কাজ করতে হলে আমাদেরকে আগে একটা সিলেকশন করতে হবে। এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফরম্যাট অ্যাজ টেবলে দিলে এটা একটা টেবলের মতো হয়ে যাবে এবং কিছু ফিল্টার বাটনও এই জায়গায় চলে আসছে এবং এটা একটা কালারও হয়ে গেছে। এগুলো হয়েছে এখান থেকে, এই সিলেকশনগুলোর কারণে এই কাজটা হয়েছে। এটা আমরা যেহেতু টেবলটা আসছি, আমরা এখন দেখে ফেলবো এখানে কী কী আছে। ইনসার্ট রো বিলো, অর্থাৎ নিচে একটা রো তৈরি করা। ধরো যে আমি এখানে নিচে আরেকজন স্টুডেন্টের রো তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর টেবলটা সিলেক্ট হবে, ইনসার্ট রো বিলো দিলে একটা নতুন রো কিন্তু তৈরি হয়ে গেল। অ্যাবাভ দিলে আরেকটা অ্যাবাভ তৈরি হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে এখানে একটা কলাম দিব, এই যে এখানে রেখে আমি একটা কলাম দিব, তাহলে কলাম লেফট, বাম পাশে একটা কলাম হয়ে গেল, কলাম রাইট, ডান পাশে একটা কলাম হয়ে গেল। ডিলিট রো করলে, আমি যদি চাই যে রোটা ডিলিট করে দিব, তাহলে এটা সিলেক্ট করব একটা সেলে, ডিলিট রো দিব, পুরো রোটাই সিলেক্ট হয়ে ডিলিট হয়ে যাবে, এটাও ডিলিট হয়ে যাবে। একইভাবে কলামও ডিলিট করে ফেলতে পারি, যেখানেই দিই না কেন ওই পুরো কলামটাই কিন্তু ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে গেছে। ডিলিট টেবল দিলে তো বুঝতেই পারছো পুরো টেবলটাই ডিলিট হয়ে যাবে। হেডার রো এটা সিলেকশন করা আছে এখানে, সেই জন্যই আমরা হেডার রোটাকে একটু ডিফারেন্টভাবে দেখতে পাচ্ছি। যদি এটা সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু হেডার রো দেখাবে না। এরপর হচ্ছে টোটাল রো। টোটাল রো এর কাজ কি? ক্লিক যদি করো নিচের দিকে দেখো একটা নতুন করে টোটাল রো তৈরি হয়েছে অটোমেটিক্যালি, অর্থাৎ সে এই সবগুলোর সামারি করবে, সামারির অ্যাকচুয়ালি সাম করবে। এই যে এখানে শেষে এসে একটা গ্রেড পয়েন্ট, এই যে সাব টোটাল, অর্থাৎ এই কলামটার টোটালটা এখানে এসে অটোমেটিক্যালি একটা সূত্র বসিয়ে দিয়েছে, যেটা এই ফাংশন বারে দেখা যাচ্ছে। এই এক্সেলের ক্ষেত্রে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যেই সেলেই থাকো না কেন, সেই সেলের কি ভ্যালু আসলে সেটা কিন্তু এখানেই দেখায়। এটা দেখে তুমি বুঝবে সেলটার মধ্যে আসলে কি টাইপের ডাটা সেট করা আছে। যদিও কোনো কিছু দেখাচ্ছে না, কিন্তু দেখো এখানে কিন্তু শূন্য, আমরা দেখতে পাচ্ছি শূন্য, কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি এটা একটা ফাংশন। এটা হচ্ছে বোঝার বিষয়। ওকে, তাহলে এখানে আর কি অপশান আছে দেখা যাক। টোটাল রো আমাদের আপাতত দরকার নেই, বাদ দিয়ে দিলাম। ফার্স্ট কলামটা যদি দিয়ে আমরা সিলেক্ট করি, এগুলো একটু অটোমেটিক মোটা হয়ে গেছে। এরপর লাস্ট কলামটা দিচ্ছি, দেখো লাস্ট কলামটাও সে অটোমেটিক মোটা করে দিবে। যেহেতু এখানে কোনো ভ্যালু নেই সেজন্য আমরা এখনো বুঝতে পারছি না। ব্যান্ডেড রো মানে হচ্ছে যে একটা এক কালার আরেকটা আরেক কালার, একটা এক কালার আরেকটা আরেক কালার, এটাই ব্যান্ডেড রো। যদি তুলে দাও তাহলে কি হয় দেখো, সবগুলো একই কালার হয়ে গেছে। একইভাবে ব্যান্ডেড রোটা আগে তুলে দিই, যে ব্যান্ডেড কলাম হলে কলামগুলো ডিফারেন্ট কালার হয়ে যাবে। কনভার্ট টু রেঞ্জ যদি আমরা দিই তাহলে এটা টেবল থাকবে না, টেবলের বদলে সেটা রেঞ্জে কনভার্ট হয়ে যাবে। টেবল স্টাইল, এই যে এখানে ওতে নিজের মতো করে একটা স্টাইল দিয়েছে, তুমি চাইলে এই স্টাইলগুলো চেঞ্জ করতে পারো। বিভিন্ন ফরম্যাট এখানে আছে, ভ্যারাইটিস ডিজাইন আছে, তুমি যে কোনোভাবে তোমার ডিজাইনটা করে নিতে পারো। যেটা সিলেক্ট করবে সেরকমটাই হয়ে যাবে। এই হচ্ছে টেবলের কাজ মেইনলি, মোটামুটি আমরা একটু বুঝতে পারলাম। এবার আমরা আবার হোম মেনুতে চলে যাই। হোম মেনুর এখানে এরপর যেটা দেখতে পাচ্ছি আমরা ইনসার্ট অ্যান্ড ডিলিট। এখানে যদি ক্লিক করো, ইনসার্ট অ্যান্ড শিফট রাইট, এগুলো হচ্ছে সেল তৈরি করা এবং সেল ডিলিট করার কাজ। ধরো যে আমি এখানে আছি, এখানে ক্লিক করি, এটা তো টেবলে ক্লিক করলে হবে না, এখানে করি।
এরপর যদি আমি ইনসার্ট অ্যান্ড ডিলিটে যাই, ইনসার্ট অ্যান্ড শিফট রাইট, ইনসার্ট অ্যান্ড শিফট রাইট এর মানে হচ্ছে সে এই 3 ভ্যালুটা এখানে ছিল, এখান থেকে সরিয়ে সে ডান পাশে নিয়ে গেছে। এরপর ইনসার্ট অ্যান্ড শিফট ডাউন, অর্থাৎ এটা এখন ডাউন নিয়ে যাবে, একটা নতুন সেল তৈরি করবে। আচ্ছা, এটা এখানে বোঝা যাবে ভালো। এখানে যদি আমরা তৈরি করি, এটা আবার টেবলটা তুলে দিই, কনভার্ট টু রেঞ্জে আমরা চলে আসলাম, আগের মতো করে ফেললাম। এখন এটা টেবল নাই। এখন এখানে যদি আমরা ক্লিক করে তারপর ইনসার্ট অ্যান্ড ডিলিটে যাই, ইনসার্ট অ্যান্ড শিফট ডাউন, তাহলে দেখো খেয়াল করে কী হয়েছে, এই জায়গা থেকে সরিয়ে সে এই ভ্যালুগুলোকে নিচে নিয়ে আসছে। আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি। এরপর ইনসার্ট রো দিলে নতুন একটা রো তৈরি হবে। তারপর হচ্ছে ডিলিট রো দিলে আবার রোটা ডিলিট হয়ে যাবে। ইনসার্ট কলাম দিলে একটা কলাম বাম পাশে সম্পূর্ণ তৈরি হবে। আবার যদি আমি ডিলিট কলাম দিই, কলামটা ডিলিট হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে ডিলিট অ্যান্ড শিফট লেফট, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটার কী কাজ। এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করে নিবে। এটা হচ্ছে ফরম্যাট সেল সাইজ। সেল সাইজ বলতে বোঝাচ্ছে হাইট এবং ওয়াইড। হাইট কতটুকু রাখতে চাও, ওয়াইড কতটুকু রাখতে চাও। বর্তমানে এটা এই নাম্বারে সেট করা আছে, তুমি চাইলে এগুলো বাড়িয়ে দিতে পারো বা কমিয়ে দিতে পারো। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অটোফিট। দুইটাই অটোফিট আছে, অর্থাৎ তোমার কন্টেন্ট যতটুকু ততটুকুর মধ্যে অটোফিট হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখো হাইটটা অটোমেটিক ছোট হয়ে গেছে। এটার হাইট ছোট হয়ে গেছে, এই দুইটার হাইট কিন্তু আগের মতোই আছে। আবার আমি যদি অটোফিট কলাম ওয়াইড দিই, দেখো এই কলামটাও ছোট হয়ে গেছে, এগুলো আগের মতো আছে। একই কাজটা আমরা পুরো টেবিলের জন্য করতে পারি। আমরা পুরোটা এখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অটোফিট দিব, এরপর হচ্ছে অটোফিট কলাম ওয়াইড দিব। তাহলে দেখো যেটার যতটুকু দরকার সে ততটুকু জায়গা নিয়ে নিয়েছে। লেটার গ্রেডটা আমরা কিন্তু র্যাপ টেক্সট করেছিলাম। র্যাপ টেক্সট দেওয়া অবস্থায় কলামটাকে তোমাকে ছোট করে নিতে হবে। আবার যদি চাই যে এটা যেতটুকু আছে ততটুকু থাকুক, তাহলে ডাবল ট্যাপ করলে এটা অটোমেটিক নিচে নেমে যাবে। একইভাবে এটাও ছোট করব, ব্যাস হয়ে গেল। তবে এটা চেয়ে আমাদের একটু বড় হলে জিনিসটা দেখতে ভালো লাগছে, সেজন্য আমরা একটু বড় করে দিব। এই হচ্ছে ফরম্যাট সেল সাইজের কাজ। এরপর আসছে ক্লিয়ার। ক্লিয়ার মানে তো বুঝতেই পারছো, সবগুলো ক্লিয়ার করে ফেলবে। ক্লিয়ার অল আছে, ক্লিয়ার ফরম্যাটিং আছে, শুধু ক্লিয়ার আছে। কোনটার কী কাজ দেখে নিও। এরপর অটো সাম, এখানে কিছু ফাংশন আসলে দিয়ে রাখছে। যেমন আমি যদি চাই যে 3 জনের নাম্বার যোগ করব, তাহলে আমি যদি সাম দিই, দেখো এখানে অটোমেটিক্যালি সূত্রটা বসে গেছে। এই যে সাম মানে হচ্ছে যোগ করো, C4 থেকে C6, এর অর্থটা হচ্ছে প্রথম ঘরটা মানে 76 যেটা আছে এটা হচ্ছে C4, আর 30 নাম্বারটা হচ্ছে C6 সেল। এই পুরো সেলগুলো সবগুলো যোগ করতে বলছে। আমি যদি এখানে টিকমার্কে ক্লিক করি, তাহলে এটা অটোমেটিক যোগ হয়ে যাবে। দেখো এখানে 156 হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমরা, কিন্তু সেলের ফরম্যাট আছে কিন্তু এভাবে, ইকুয়াল টু সাম C4 থেকে C6। এটা হচ্ছে একটা ছোট সূত্র, তোমরা যেটা এখন শিখে ফেললে। এরপর আর কী কী কাজ করা যায় দেখি। আমরা চাইলে এটাকে অ্যাভারেজ করতে পারি। দেখো তাহলে অ্যাভারেজ নামে একটা অপশন তৈরি হয়েছে বা ফাংশন দেখা যাচ্ছে। এন্টার দিলাম, অ্যাভারেজ মার্কস চলে আসছে। এরপর হচ্ছে কাউন্ট নাম্বার, মানে এখানে কয়টা নাম্বার কাউন্ট করবে সে। 3টা নাম্বার পেয়েছে, সেজন্য 3 কাউন্ট হয়েছে। এই ফাংশনগুলো খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন কাজে লাগবে তোমাদের। এরপর হচ্ছে ম্যাক্স, মানে সর্বোচ্চ নাম্বার কে পেয়েছে, 76। এরপর হচ্ছে মিনিমাম নাম্বার কে পেয়েছে সেটা বের করা, 30। কে পেয়েছে না, অ্যাকচুয়ালি কত, মানে কত বেশি নাম্বার আর কত সর্বনিম্ন নাম্বার সেটাই বের করা হয়েছে। তো এই হচ্ছে
এই সিম্পল ফাংশনগুলোর কাজ আমরা 5টা ফাংশন আসলে এখানে দেখলাম। একটা হচ্ছে সাম, একটা হচ্ছে অ্যাভারেজ, একটা হচ্ছে কাউন্ট নাম্বার, একটা হচ্ছে ম্যাক্স, একটা হচ্ছে মিন। এগুলো তোমরা নিজেরা টাইপ করেও কিন্তু করতে পারো, অর্থাৎ এখানে যেভাবে আছে একজ্যাক্টলি টাইপ করলে জিনিসটা কাজ করবে। এখন আমরা দেখব শর্ট অ্যান্ড ফিল্টারের কাজ। এটা আমরা আগে টিউটোরিয়াল দেখেছি, এখানে একটু দেখে নিই আবার। শর্ট টিউটোরিয়াল করতে হলে তোমাকে আগে ফিল্টার বাটন শো করতে হবে। আমি চাই যে ফিল্টার বাটন অবশ্যই সবসময় হেডার রোতে দিতে হয়। এটাতে সিলেক্ট করে আমি যখন শো ফিল্টার বাটনে ক্লিক করব, দেখো এখানে অটোমেটিক কিছু ফিল্টার বাটন চলে আসছে। এই ফিল্টার বাটনগুলো আসার পরে তুমি এগুলোকে সর্ট করতে পারবে। দুইভাবে এখানে অপশন আছে, একটা হচ্ছে উপর থেকে নিচ, একটা হচ্ছে নিচ থেকে উপরে। তো আমরা যদি ধরো যে এটাকে রোল নাম্বার, এখানে তো সিরিয়াল আছে, আমরা এখানে এটাকে কি করব, নিচ থেকে উপরের দিকে সাজাবো। সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর ডিসেন্ডিং দিই, দেখো খেয়াল করো, প্লিজ আপগ্রেড দ্য সেল। আচ্ছা, এখানে মার্জ সেল আছে সেজন্য কাজ করবে না বলছে। আচ্ছা, নিচের দিকেও একটা মার্জ আছে, এটাও তুলে দিতে হবে। আবারও করি, শর্ট ডিসেন্ডিং দিলে এখন ঠিকই কাজ করছে। দেখো 3 2 1 হয়ে গেছে, 3 2 1। একইভাবে নাম্বারগুলোর সাথে নামও চেঞ্জ হয়ে গেছে, ওদের মার্কসও কিন্তু বরাবর যে যার ঘরে যেটা ছিল সেটাই চলে গেছে। অর্থাৎ মার্জিংটা, ফিল্টারিংটা হয়েছে বা শর্টিংটা হয়েছে, পাশাপাশি ডাটাগুলোও কিন্তু একইভাবে চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে শর্ট ফিল্টারের কাজ। এরপর আসছে ফাইন্ড। ফাইন্ড দিয়ে তোমরা নিশ্চয়ই জানো কিছু একটা খুঁজে বের করা। ধরো যে আমি 30 খুঁজে বের করতে যাচ্ছি, তাহলে 30 লিখে যদি এন্টার চাপি, 30টা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট রেঞ্জ। সিলেক্ট রেঞ্জ একটা অপশন আছে, সিলেক্ট রেঞ্জে যদি ক্লিক করো, কত সেল থেকে কত সেল তুমি সিলেক্ট করতে চাও সেটা ম্যানুয়ালি সিলেক্ট না করে টাইপ করেও করতে পারবে। ধরো যে আমি চাচ্ছি C4 থেকে, এই এটা দিয়ে কলন দিয়ে থেকে বোঝায়, C6 পর্যন্ত সিলেক্ট করতে যাচ্ছি, ওকে দিব। তাহলে দেখো এটা অটোমেটিক C4 থেকে C6 সিলেক্ট হয়ে আমাকে দেখাচ্ছে। তো এই হচ্ছে হোম মেনুর কাজ। তোমরা এই কাজগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তা না হলে কাজ করতে পারবে না। হোম মেনুর এই ফাংশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। কয়েকবার করে এই জিনিসটা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা খুব সহজে পরের কাজগুলো করতে পারবে। ধন্যবাদ সবাইকে।